This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও শহরে খুন মহিলা। এবার জোকায় অভিজাত আবাসন ডায়মন্ড পার্কে খুন, গলার নলি কাটা অবস্থায় মহিলা দেহ উদ্ধার। বিবাহিত পরিচয় দিয়ে গতকালই ডায়মন্ড পার্ক আবাসনে ভাড়া বাড়িতে ওঠেন ওই মহিলা। আজ তার ঘরের দরজার নিচ থেকে রক্ত বেরিয়ে আসতে দেখেন বাড়ির মালিক, খবর দেন পুলিশকে। তারপর দরজা খুলে ভিতরে ঢুকতেই দেখা যায় পড়ে রয়েছে মহিলার গলার নলি কাটা দেহ। পুলিশ এসে মহিলার দেহ উদ্ধার করে, কিন্তু কেন খুন করা হলো মহিলাকে, আততায়ী বা কে, মোটিভ কি, এই সব জানতে এই মুহূর্তে সরাসরি চলে যাবো সৌভিকের কাছে। আমার সহকর্মী ঘটনাস্থল থেকে রয়েছেন সরাসরি। সৌভিক, এখনো পর্যন্ত পুলিশ কি কি তথ্য জানতে পারলো? আততায়ীকে চিহ্নিত করা গেল? মোটিভ জানা গেল? দেখো, এখনও পর্যন্ত কিন্তু আততায়ীকে চিহ্নিত করা যায়নি এবং কি মোটিভে এই খুন সেটাও কিন্তু এখনও পরিষ্কার না। এবং এই মুহূর্তে আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি, এই যে বাড়িটি রয়েছে, এই বাড়ির একতলাতেই থাকতেন কিন্তু এই মহিলা। যেমনটা এই বাড়ির মালিক সূত্রে জানা যাচ্ছে 17 তারিখ তিনি ভাড়া নিয়েছিলেন এবং একজন ব্যক্তির সঙ্গে তিনি এসেছিলেন, স্বামী স্ত্রী পরিচয় দিয়ে মূলত ভাড়া নেন। এবং আজকে সকালবেলায় বাড়ির মালিক যখন ভিতরে দেখতে পায় দরজা ভেজানো অবস্থায় এবং সেই দরজার ভিতর থেকে রক্ত চুয়ে আসছে, তারপরেই কিন্তু হরিদেবপুর থানার পুলিশকে খবর দেওয়া হয় এবং ঘটনাস্থলে হরিদেবপুর থানার পুলিশ আসে, লালবাজার আসে, হোমিসাইড শাখা আসে। এবং ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে সেই মহিলার কিন্তু হাত পা বাঁধা অবস্থায় ছিল এবং মুখে কিন্তু গামছা ঢোকানো ছিল, অর্থাৎ নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে। শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে, গলার নলি কাটা রয়েছে, মাথার পিছনে ভারী জিনিসের আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে এই খুন সেটা কিন্তু এখনও পরিষ্কার নয়। এবং যে আবাসনে এই ঘটনাটি ঘটেছে সেই আবাসনের কিন্তু সিসি ক্যামেরার যে ফুটেজ, সেই ফুটেজ কিন্তু খতিয়ে দেখছে পুলিশ এবং মোটিভ জানার চেষ্টা করছে। এবং যে ব্যক্তির সঙ্গে মূলত তিনি এসছিলেন সেই ব্যক্তির কিন্তু খোঁজ চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই কিন্তু স্নিফার ডগ এসে বিভিন্ন জায়গায় স্নিফার ডগ তল্লাশি করছে। তবে আবাসনে এইরকম একটা ঘটনায় কিন্তু যথেষ্ট পরিমাণে আতঙ্ক ছড়িয়েছে এবং এই মুহূর্তে কিন্তু একেবারে সৌভিক আমাদের সঙ্গে থাকো। কিন্তু এই তো প্রথম নয়, শহরে মহিলার গলা কাটা নলি কাটা দেহ উদ্ধার হলো, শহরে হত্যাকাণ্ড, এরকম নৃশংস হত্যাকাণ্ড এই প্রথম তো নয়। গত কয়েক মাসে পরপর এই শহরে খুন হয়েছে। রিজেন্ট পার্কে সেখানে কয়েকদিন আগেই সেখানে খুন হয়েছে, তারপর একাধিক জায়গায় গলফ গ্রিনে সেখানে হয়েছে, সল্ট লেক সেখানে হয়েছে। পরপর শহরের 4 জায়গাতে গত কয়েক মাসের মধ্যে একের পর এক নৃশংস খুন হয়ে গিয়েছে। যে আবাসনে এই মহিলার দেহ উদ্ধার হয়েছে আজকে, সেই আবাসনে স্থানীয় যারা থাকেন, যারা বাসিন্দা, যারা আবাসিক, তারা কতটা আতঙ্কে, শুনুন তাদের মুখ থেকেই। আতঙ্ক তো লাগছে এখন শুনে, কারণ আগে কোনোদিন আমরা এখানে শুনিনি যে এইরকম ঘটনা ঘটছে। তো প্রচুর এখন ফ্ল্যাট হয়েছে, প্রচুর ভাড়াটে আসছে, তো এখন কোনো ট্রেস থাকে না কে কোথা থেকে আসছে না আসছে। তো আতঙ্কিত সকলে। আজকে আমার মিসেস বলছিল ছেলে আমার রাত্রিবেলা আসে, ভিতর হয়ে গেছে। সৌভিক, এই স্থানীয় যে বাসিন্দা যারা আবাসিক, তারা বলছেন যে প্রায় মানে এতগুলো বাড়ি রয়েছে, সেই বাড়িগুলোতে প্রায় কেউ না কেউ ভাড়া থাকতে আসেন। তাহলে তাদের পরিচয় সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য কেন স্থানীয় যে পুলিশ স্টেশন তাদের কাছে থাকে না? দেখো, এটাই কিন্তু প্রশ্ন উঠছে এবং তোমাকে জানিয়ে রাখি এটি একটি আভিজাত আবাসন এবং বহু পুরনো আবাসন জোকা ডায়মন্ড পার্ক। এবং এখানে কিন্তু আমরা এখানকার যারা আবাসিক তাদের জিজ্ঞাসা করেছিলাম যে এই যে ভাড়া আসলে তাদের যে আধার কার্ড নেওয়ার যে প্রসিডিওর সেটা করা হয় কি না। এবং তাদের যেটা বক্তব্য যে আবাসন থেকে কোনো রকমভাবে সেই আধার কার্ড নেওয়া হয় না, কিন্তু বাড়ির মালিক তিনি আধার কার্ড নিয়ে থাকেন। এবং ঠিক সেই রকমই কিন্তু 17 তারিখে এই মহিলা এবং যে ব্যক্তির সঙ্গে তিনি মূলত এসেছিলেন সেই দুজনে এসেই কিন্তু স্বামী স্ত্রী পরিচয় দিয়ে প্রথম অবস্থায় তারা ভাড়া নেন এবং তারপরেই আজকের এই ঘটনা ঘটলো। এবং ইতিমধ্যেই কিন্তু এই যে ব্যক্তির সঙ্গে এই মহিলা এসেছিলেন সেই ব্যক্তিকে কিন্তু খোঁজ চালাচ্ছে পুলিশ। কারণ যেহেতু এই মহিলার সঙ্গে ওই ব্যক্তি থাকতেন, তার জন্য কিন্তু গোটা ঘটনা সে অনেকটাই জানতে পারে বা সে কোনো রকমভাবে এই ঘটনার সঙ্গে জড়িত কিনা সেটাই কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কে বা কারা, এক ব্যক্তি না একাধিক ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে এবং মোটিভ কি সেটা কিন্তু পরিষ্কার না, সেটাই জানবার চেষ্টা করছে পুলিশ। একেবারে সৌভিক আমাদের সঙ্গে থাকো। কিন্তু এই নিহত মহিলা, তাকে যে এজেন্ট এই ভাড়া বাড়িতে এই আবাসনে নিয়ে এসেছিলেন, তার বক্তব্য শোনাই দর্শকদের। আপনি মহিলাকে কবে নিয়ে এসেছিলেন এখানে? 17 তারিখে। আমি স্ত্রী করি, ওখানে আসছে, ওরা বলছে ঘর কোথাও খালি আছে। তো এই যার বাড়ি সে বলছে আমার ঘর খালি আছে, কেউ লোক আসলে নিয়ে আসবে। তো নিয়ে আসলে যোগাযোগ করে দিয়েছি, ওনারা আধার কার্ড কাকা নিয়ে উনকে চাবি দিয়ে বলে থাকো।
মহিলা কি একাই এসেছিলেন? না, ওই স্বামী স্ত্রী বলছে আমার বর আছে। ও बोला हम एकाई, আমার বর থাকবে, हम आया काज करी। अच्छा, बस इतना ही हम जानता, और कुछ नहीं जानता। सुबह में वो बाड़ी वाला बुलाया, बोला जो इसमें क्या क्या हुआ, थोड़ा आके देखो तो खून उन गिरा है। तो आके देखता है जो तो उसको गाला में बांध दिया, मुंह पूरा, और खून उन कुल गिरा है। तब वो पुलिस को फोन किया बाड़ी वाला। নিচে কি রক্ত পড়ে? हाँ, नीचे रक्त पड़ा ছিল। আর মহিলা মহিলা নিচেই শোয়া ছিল। নিচে শোয়া ছিল? গায়ে কোথা থেকে রক্ত বেরোচ্ছিল? ওই মাথা দিয়ে দেখেন, মাথার পিছনে। হ্যাঁ। সবিক খুব সংক্ষেপে দ্রুত একবার জানতে চাইবো, এখনো পর্যন্ত পুলিশ এই ঘটনা সম্পর্কে কি জানতে পারলো? দেখো, 17 তারিখ ভাড়া নেওয়ার পরে আজকে তারা বিগত 3-4 দিন ধরে কিন্তু এই বাড়িতে ছিলেন এবং আজকে সকালবেলায় দেহ উদ্ধার হলো এবং ইতিমধ্যে দেহ কিন্তু উদ্ধার করে পুলিশ নিয়ে গেছে। পুলিশ এখন যেটা জানতে চাইছে, যে ব্যক্তির সঙ্গে মূলত এই মহিলা এসেছিল সেই ব্যক্তির খোঁজ চালাচ্ছে এবং একটি আধার কার্ড পাওয়া গেছে এবং মহিলার যে এই যখন এই বাড়িতে আসে এবং এই যে আবাসনের যে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখবার চেষ্টা করছে যে এই মহিলার সঙ্গে অন্য কোনো ব্যক্তি এসেছিলেন কিনা বা এই ঘরের মধ্যে অন্য কোনো ব্যক্তি ঢুকেছিলেন কিনা। কারণ যেরমভাবে খুন করা হয়েছে, যে নৃশংসভাবে খুন করা হয়েছে, যাতে কিন্তু কোনো রকম শব্দ পায়নি বাড়িওয়ালা, সেটা নিয়েও যেমন একটা চিন্তার বিষয় রয়েছে এবং অনেকগুলো প্রশ্ন চিহ্ন রয়েছে। যে পুরুষ সঙ্গীর সঙ্গে এই মহিলা এই আবাসনে থাকতে এসেছিলেন, কোথায় সেই পুরুষ সঙ্গী, তাকে এই মুহূর্তে পুলিশ খুঁজছে। আমরা এই হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তিনি কি জানিয়েছেন শোনাবো। ডিপার্টমেন্টের লোককে দিয়ে সেই স্বামীর ছবিটাকে আঁকিয়ে ফেলতে হবে, আঁকিয়ে ফেলে তাকে বলতে এইরকম চেহারার, এবং মোটামুটি দেখবেন 85% 95% মিলে যায়। সেই ছবিকে দিয়ে এই স্বামীকে আইডেন্টিফাই করতে হবে কোথাকার, আদৌ পশ্চিমবঙ্গের কলকাতার না বাংলাদেশ থেকে এসছে, তার কোন কাগজপত্রগুলো ভেরিফাই করতে হবে। যদি মোবাইল ফোন থাকে, মোবাইল ফোনের চ্যাটগুলো দেখে, মোবাইল ফোনের নাম্বার দেখে, তার কার কার সাথে যোগাযোগ হয়েছিল, কি কি নাম্বার ছিল, যদি মোবাইল ফোন আদৌ থাকে, আমরা তো জানি না কিছু। আসি পরে খবরে। বাঘাযতীন, কামারহাটি, ট্যাংরার পর আবার বাগুইহাটি, এবার আবার হেলে পড়লো বাড়ি। বাগুইহাটি জগৎপুরে হেলে পড়লো পাশাপাশি একটি নয় দুটি বাড়ি। একটি বাড়ি হেলে পড়েছে ল্যাম্পপোস্টের ওপরে। জলা জমি বুঝিয়ে বেআইনি নির্মাণের অভিযোগ পুরসভায় লিখিত অভিযোগ করেছেন স্থানীয় কাউন্সিলর। এদিকে বর্তমান এবং প্রাক্তন কাউন্সিলর একে অপরের দিকে দায় ঠেলাঠেলি করতেই ব্যস্ত, আর অথই জলে পড়েছেন বিপজ্জনক এই দুই বাড়ির বাসিন্দারা। নাকের ডগায় এটা বেআইনি দুটো বাড়ি তৈরি হয়ে গেল, এক বহুতল তৈরি হয়ে গেল, অথচ জানতেই পারল না বিধাননগর পুর নিগম। আপাতত নোটিশ দিয়েই দায় সেরেছে পুরসভা। তো আর আমি তো গত 2 বছর বা 3 বছর কাউন্সিলর, এগুলো আমার সময় হয়নি। কড়া পদক্ষেপের নিয়েই আমি কর্পোরেশনের ছাড়া আমি কোনো কাজই করতে দিচ্ছি না, বিল্ডিং করতে দিচ্ছি না। তো এরপর থেকে আরও একটু স্টেপ নিয়ে দেখতে হবে। এগুলো তো পার্সোনাল বাড়ি সবার, এবার এই পার্সোনাল বাড়িতে তো আমাদের কাউন্সিলরদের আপনারা জানেনই সেরকম কোনো আমরা কোনো রকমই বাড়ি সংক্রান্ত ব্যাপারে আমাদের কোনো রকম কোনো কিছু থাকে না। এটা হলো তৃণমূলের বাংলা, এগিয়ে বাংলা। র্যাপিড আরবানাইজেশন ইজ আ রিয়ালিটি। এখানে বাসস্থানের প্রয়োজন আছে, কিন্তু কলকাতার উপকণ্ঠে দমদম, পানিহাটি, কামারহাটি, বরানগর 5 তলা বাড়ি যেখানে হয় না, সেখানে 8 তলা বাড়ির পারমিশন দিচ্ছে। সমস্ত জায়গায় কাউন্সিলরদের রফা। এক একজন ইঞ্জিনিয়ারের খালি রোজগার দেখুন। হেলে পড়া বাড়ি নিয়ে বর্তমান কাউন্সিলর দায় চাপাচ্ছেন প্রাক্তন কাউন্সিলরের উপরে, আর সেই প্রাক্তন কাউন্সিলর তিনি কি বলছেন শুনুন। ওই অঞ্চলে যিনি দেখাশোনা করেন মলয় চক্রবর্তী, উনি ওই রাস্তাটা করার জন্য বলেছিলেন। এবার ওই রাস্তাটা করার পরে তারপরেই ওই জায়গায় বাড়িগুলো মিঠুন কর ও আর আরেকজন ওরা তত্ত্ব করে ওই জায়গাটা কিনে বাড়ি করে নিয়েছে, কিন্তু সেটা আপনার আমলে হয়নি, ওটা পরের কাউন্সিলের আমলেই হয়েছে। মলয় চক্রবর্তী সব জানে ব্যাপারটা, আমার সময় হয়নি। আমার সময় হলে খবর পেতাম, আমি তো করতেই দিতাম না। পুকুরের উপর কোনো বাড়ি আজ পর্যন্ত করতে দিইনি। শুধু বাগুইহাটি নয়, বিধাননগর নারায়ণপুরেও হেলে পড়া বাড়িকে ঘিরে চরম আতঙ্ক। বিধাননগর পুর নিগমের 3 নম্বর ওয়ার্ডে তীব্র চাঞ্চল্য। একের পর এক বাড়ি হেলে পড়ার খবর পেয়ে নড়ে চড়ে বসেছে পুরসভা। এরপরেই নারায়ণপুরে হেলে পড়া বাড়ির বাসিন্দাদের অন্যত্র সরানো হয়।
বাগুইআটি বিধাননগরের ছবি তো দেখালাম, ট্যাংরা যেখানে গত কয়েকদিন আগেই বাড়ি হেলে পড়েছিল সেই ছবি দেখিয়েছিলাম, সেই বহুতলে 3 দিনের মধ্যে সেখানকার বাসিন্দাদের বাড়ি খালি করার নির্দেশ দিল পুরসভা। আচ্ছা, কার গাফিলতি, কার দায়ে, কার জন্য স্বাধীন হয়ে যাচ্ছে এই 13টা পরিবার? গোড়ায় গলদ বা নজরদারির অভাব? প্রশ্নে পুরসভার ভূমিকা। পরিস্থিতি খতিয়ে দেখতে ট্যাংরায় সাত সকালেই পৌঁছে যান পুরসভার ইঞ্জিনিয়াররা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, এখানে ট্যাংরায় সেই হেলে পড়া বহুতল, একটা নির্মীয়মান বহুতল হেলে পড়েছে, আর একটা বহুতল যেখানে বাসিন্দারা থাকেন তার একেবারে গায়ের ওপরে। শহরে একের পর এক বাড়ি হেলে পড়ছে। কি বলছেন বিরোধীরা, কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শোনাবো। যেভাবে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রীর দিদির কাউন্সিলররা পয়সা খেয়ে অবৈধভাবে বাড়ি নির্মাণের পারমিশন দিয়েছে, তাতে একের পর এক বাড়ি ভেঙে পড়বে, এটাই তো স্বাভাবিক। পিসার হেলানো মিনার দেখতে যেত, এখন পিসির হেলানো বাড়ি দেখতে আসবে সবাই পশ্চিমবঙ্গে। কলকাতায় হেলে পড়া বাড়ি নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট পুরসভার। গত কয়েক মাসে 30টি বহুতল হেলে পড়েছে শহর কলকাতায়। শহর জুড়ে সমীক্ষা চালিয়ে এই রিপোর্ট পুরসভারই বিল্ডিং বিভাগের। হেলে পড়া বাড়িগুলির মধ্যে 65% বেআইনি, এই কথা বলছে পুরসভার রিপোর্ট। নকশা অনুমোদন ছাড়াই বাড়ি তৈরি হচ্ছে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। যদিও এখনো পর্যন্ত কলকাতায় মোট বেআইনি নির্মাণ কত, এই সংক্রান্ত কোনো তথ্যই দিতে পারেনি পুরসভা। আচ্ছা, কিভাবে পুরসভার নাকের ডগায় রাতারাতি বেআইনি বাড়ি তৈরি হয়ে যায়? পুরসভার নজরদারি কি তাহলে শুধুই খাতায় কলমে? উঠছে প্রশ্ন। না, আমি হট করে হটকারি না, এটাকে স্ট্রাকচারাল স্টেবিলিটি রিপোর্ট নিয়ে ইঞ্জিনিয়াররা ঠিক করবে, এটা মেয়র ঠিক করবে না, এটা ইঞ্জিনিয়াররা। হেলে পড়া মানেই তো বিপজ্জনক না, সব হেলে পড়া বিপজ্জনক নয়। যদি স্ট্রাকচারাল স্টেবিলিটি দিয়ে দেয় যে স্ট্রাকচার ঠিক আছে, তাহলে সেটা বিপজ্জনক। কলকাতা অনেকগুলো বাড়িয়েছে, একটু পার্সিয়াল একটু হেলে গেছে, সব বিপজ্জনক নয়, বছরের পর বছর রয়েছে। পরে খবরে নজর রাখবো। গোয়ালপুকুরে পুলিশকে গুলিকাণ্ডে গ্রেপ্তার আরো এক। বিহারের কাটিহাট থেকে গ্রেপ্তার সাজ্জাকের সঙ্গী হাবিবুর রহমান। কিভাবে এই হাবিবুর সাহায্য করেছিল সাজ্জাককে জানাবেন আমাদের প্রতিনিধি রূপক রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রূপক, দেখো দীপ, যেমনটা জানা যাচ্ছে হবিবুর রহমান তিনি বিহারের কাটিহার জেলার বলরামপুর থানা এলাকার বাসিন্দা। তাকে দক্ষিণ পাতনোর এলাকার বাসিন্দা এই হবিবুরকে কিন্তু ডালখোলা এবং বিহারের সীমান্ত লাগোয়া এলাকা থেকে কিন্তু ডালখোলা থানার পুলিশ গ্রেপ্তার করেছে। যেমনটা পুলিশ সূত্রে কিন্তু জানা যাচ্ছে যে জেলে থাকার সময়, অর্থাৎ রায়গঞ্জ জেলে বিচারাধীন বন্দী হিসেবে থাকার সময় কিন্তু এই হবিবুর এবং আবালের সঙ্গে কিন্তু আলাপ হয়েছিল অভিযুক্ত সাজ্জাকের। আর তাতে কিন্তু এই ঘটনায়, অর্থাৎ অপারেশনের দিন কিন্তু এই হবিবুর রহমান এই অভিযুক্ত সাজ্জাককে পালানোর সময় সহযোগিতা করেছিল। কি দিয়ে? প্রথমত টাকা দিয়ে, দ্বিতীয়ত হচ্ছে আগ্নেয়াস্ত্র কেনার জন্য সে সহযোগিতা করেছিল এবং মোটর বাইক আনার জন্য সহযোগিতা করেছিল, এমনটা কিন্তু প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং সরকারি আইনজীবী যেমনটা বলছেন যে তাকে আগ্নেয়াস্ত্র কেনার জন্য যে টাকা যে বরাদ্দ করেছিল, টাকা দেওয়া হয়েছিল, সেটা কিন্তু এই হাবিবুরই দিয়েছিল, এমনটা কিন্তু পুলিশের তদন্তে উঠে এসেছে। সুতরাং এই ঘটনায় শুধু যে একা সাজ্জাক পালায়নি এবং তার সঙ্গে যে এই আরো বেশ কয়েকজন অভিযুক্ত জড়িত ছিল তা কিন্তু মোটামুটি ভাবে পুলিশের তদন্তে। আপাতত তোমাকে ধন্যবাদ, নজর রাখো। রায়গঞ্জ জেসিতে ছিলেন এবং সেখানে সেই সময় তার সঙ্গে সাজ্জাক আলম ও সেখানে ছিলেন এবং আব্দুল হোসেন ওরফে আবালও সেখানে ছিলেন এবং সেই সময় তাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে এবং সেই সময় তারা একটা প্ল্যান করে যে এটাকে এক্সিকিউট করার জন্য। সেই অনুযায়ী যা তদন্ত উঠে এসেছে আপাতত, যে এই অ্যাকিউজড হবিবুর রহমান তিনি একটা ফান্ড জোগাড় করেন। ফান্ডটা জোগাড় করে দেয়, সেটা মানি অথবা ক্যাশ থেকে কোনো প্রকারেই হোক, যেটা ডেলিভার্ড করা হয়েছিল আবুল হোসেনকে ফর প্রকিউরিং ফায়ার আর্মস অ্যান্ড অ্যামুনিশন অ্যান্ড এ মোটরসাইকেল ফর এক্সিকিউশন অফ দেয়ার প্ল্যান। তো আজকে আরও এই অ্যাকিউজড হবিবুর রহমানের 14 days পিসিপিআর করেছিল। অ্যাকর্ডিংলি লার্নিং কোর্ট ফুল 14 days পিসিপিআরটাই অ্যালাউ করেছে।
এই মুহূর্তে আরো একটা বড় খবরে নজর রাখবো, আবারও পুলিশের ওপর হামলা, এবার মালদা। এই মুহূর্তে আবারও একটা বড় খবর, ফের পুলিশের ওপর হামলা। কয়েকদিন আগে গোয়ালপুকুরে আপনারা দেখেছিলেন বিচারাধীন বন্দি পালিয়ে গিয়েছিল সাজ্জাক আব্দুলকে সঙ্গে নিয়ে, আর এবার মালদার কালিয়াচকে পুলিশকে লক্ষ্য করে গুলি। এই মুহূর্তে সব থেকে বড় খবর, আবার পুলিশের ওপর হামলা, গোয়ালপুকুরের পর এবার কালিয়াচক। এই মুহূর্তে সব থেকে বড় খবর, কালিয়াচকে পুলিশকে লক্ষ্য করে গুলি। কারা চালালো, কিভাবে ঘটলো এই ঘটনা জানবো। মালদা থেকে সহকর্মী সুব্রতোষ রয়েছেন। সুব্রতোষ, কি ঘটেছে, অভিযোগটা ঠিক কি? দেখো, অভিযোগ হচ্ছে পুলিশ বা কালিয়াচক এবং বৈষ্ণবনগর থানার পুলিশ ওখানকার কয়েকজন দুষ্কৃতীকে খোঁজ করতে গিয়ে শাইলাপুর যায়। শাইলাপুর এমন একটা জায়গা, সেটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকা, এবং সেই শাইলাপুরে তখন সেখানে দুষ্কৃতীদেরকে ধরতে গেলে সেখানকার কিছু এলাকাবাসী পুলিশকে বাধা দেয় বলে অভিযোগ। শুধু তাই নয়, দুপক্ষের মধ্যে গোলমাল বেঁধে যায় এবং স্থানীয়রা এক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালিয়েছে এমন অভিযোগ করা হচ্ছে। তবে এরপরে আরো পুলিশ বাহিনী যায়। পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি কোনো ক্রমে নিয়ন্ত্রণ করে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরো দুজনকে কিন্তু পুলিশ ইতিমধ্যেই আটক করেছে, একজনকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। এলাকাতে এখন তেমন কোনো পরিস্থিতি খুব উত্তপ্ত কিছু নেই, তবে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। একেবারে এটা খুব স্বাভাবিক সুব্রতোষ। কয়েকদিন আগেই গোয়ালপুকুর সেখানে সাজ্জাক, সেই সাজ্জাক পুলিশকে গুলি করে পালিয়ে যায়, পরে অবশ্য সাজ্জাকের এনকাউন্টার হয়, কিন্তু এবার কালিয়াচক সেখানেও পুলিশকে লক্ষ্য করে গুলি। এই মুহূর্তে সব থেকে বড় খবর, এবার মালদা ঘটনাস্থল, সেখানে কালিয়াচকের দুষ্কৃতীকে ধরতে গেলে সেখানে দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। কোনো মতে পুলিশ তার প্রাণ রক্ষা হয়েছে, দুষ্কৃতীদের গ্রেপ্তার করা গিয়েছে, কিন্তু প্রশ্ন উঠছে দুষ্কৃতীদের এত সাহস হয় কোথা থেকে? রাজ্য পুলিশের ডিজি তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছিলেন, রাজীব কুমার, কোন দুষ্কৃতী পুলিশকে লক্ষ্য করে যদি একটা গুলি চালায়, পুলিশের ট্রেনিং আছে, পুলিশ পাল্টা 4টে গুলি চালাতে পারে। এই খবর আমাদের নজর থাকবে। এখন সময় ছোট্ট একটা ব্রেকের। এই মুহূর্তে যে খবর আমরা নজর রেখেছি, গোয়ালপুকুরের পর কালিয়াচক, ফের পুলিশকে লক্ষ্য করে গুলি। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার পুলিশকে লক্ষ্য করে গুলি চলার ঘটনা ঘটল এই রাজ্যে। কালিয়াচকে পুলিশের ওপর হামলার ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 2 দুষ্কৃতীকে।